এখন আমরা এখানেও পাবো উৎস অনুযায়ী স্নেহ পদার্থ কত প্রকার। উৎস অনুযায়ী স্নেহ পদার্থ হচ্ছে দুই প্রকার। কত প্রকার? দুই প্রকার। একটা হচ্ছে উদ্ভিজ্জ স্নেহ, একটা হচ্ছে প্রাণিজ স্নেহ। একটা উদ্ভিজ্জ স্নেহ, একটা হচ্ছে প্রাণিজ স্নেহ। এখন আসি উদ্ভিজ্জ স্নেহ। তো আমরা আগেই বলে রাখলাম উদ্ভিজ্জ বা প্রাণিজ বলতে কি বোঝায়? উদ্ভিজ্জ বলতে বোঝায় যেটা উদ্ভিদ থেকে আসে, প্রাণিজ বলতে বোঝায় যেটা প্রাণী থেকে আসে। এখন হচ্ছে উদ্ভিজ্জ স্নেহ। সয়াবিন, সরিষা, তিল, বাদাম, সূর্যমুখী এবং ভুট্টার তেল ভোজ্য তেল হিসেবে আমরা ব্যবহার করা হয়। আমাদের বাঙালির হিসাবে আমরা সয়াবিন এবং সরিষার তেলটাই আমরা ব্যবহার করি। তো এগুলোর মধ্যে কি ভোজ্য তেলের মধ্যে সয়াবিন তেল হচ্ছে প্রধান। এগুলো হচ্ছে উদ্ভিজ্জ স্নেহের একটা গুরুত্বপূর্ণ অংশ। তারপরে আসি প্রাণিজ স্নেহ। চর্বি, ঘি, ডাল, ভাত ইত্যাদি হচ্ছে প্রাণিজ স্নেহ পদার্থ। চর্বি, ঘি, ডাল, ভাত ইত্যাদি হচ্ছে প্রাণিজ স্নেহ পদার্থ। যেমন ডিমের কুসুমে স্নেহ পদার্থ আছে, কিন্তু সাদা অংশে স্নেহ পদার্থ থাকে না। আমরা যদি একটা ডিম চিন্তা করি, আমরা যদি একটা ডিম এর একটা ডিম চিন্তা করি, তো এখানে যে হলুদ পরিমাণ যে এই যে হলুদ যে কুসুমটা থাকবে ডিমে, যেটা আমরা কুসুম বলি, তো এই কুসুমটার মধ্যে কি স্নেহ পদার্থ থাকে, কিন্তু সাদা যে অংশ সেটার মধ্যে কি স্নেহ পদার্থ থাকে না। তাহলে বুঝতে পারছি কোথায় থাকে। পানির চেয়ে এবং পানির চেয়ে হালকা বলে এটা পানির উপরে ভাসে। স্নেহ পদার্থ হচ্ছে স্নেহ পদার্থ পানিতে অদ্রবণীয়। স্নেহ পদার্থ পানিতে অদ্রবণীয়। আমরা অনেক সময় দেখি, বিশেষ করে আমরা যখন কুরবানির সময় দেখি, যখন আমরা চর্বিগুলো ধুই বা পানিতে যখন আমরা ক্লিন করি, তখন দেখা যায় পানির উপরে একটা লেভেল, একটা স্তর পড়ে যায়। কারণ হচ্ছে স্নেহ পদার্থ পানিতে অদ্রবণীয় বলেই এটা আমরা ধোয়ার সময় পানির উপরে একটা স্তর পড়ে যায়। এই জন্য পানির চেয়ে এটা হালকা বলে পানির উপরে ভাসে। আমি যখন পড়াই তখন হচ্ছে আমি বাস্তব রিলেটেড উদাহরণগুলো দেই। কারণ কি? কারণ যেগুলো আমরা দৈনন্দিন জীবনে ব্যবহার করি বা আমাদের চোখের সামনে থাকে, এই জন্য কি হয়, আমাদের সেগুলো মাথায় ক্যাচ করতে সুবিধা হয়। একজন সুস্থ সবল পূর্ণবয়স্ক ব্যক্তির দিনে 50 থেকে 60 গ্রাম চর্বির প্রয়োজন হয়। তো একজন সুস্থ স্বাভাবিক মানুষের দেহে কত গ্রাম চর্বির প্রয়োজন হয়? 50 থেকে 60 গ্রাম। কত গ্রাম? 50 থেকে 60 গ্রাম। এটা পরীক্ষার জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ যে একজন ব্যক্তির দেহে কতটুকু চর্বির প্রয়োজন হয়? 50 থেকে 60 গ্রাম। তাহলে বুঝতে পারছি উদ্ভিজ্জ স্নেহ, প্রাণিজ স্নেহ আমরা কোত্থেকে পাই। আশা করি আমরা বুঝতে পারছি। এখন আসি আমাদের গুরুত্বপূর্ণ টপিক, সেটা হচ্ছে খাদ্যপ্রাণ বা ভিটামিন। খাদ্যপ্রাণ বা ভিটামিন। তো আগেই বলে দিলাম যে পরীক্ষায় কিন্তু আমাদের অল্টারনেটিভ বা সিনোনিম গুলো আসে, ভিটামিন না দিয়ে আসলে খাদ্যপ্রাণ। তো তাহলে কিন্তু আমাদের কনফিউশনে ভুল করা যাবে না। তো দেহের বৃদ্ধির জন্য এবং সুস্থ স্বাভাবিক থাকার জন্য ভিটামিন খুবই গুরুত্বপূর্ণ। ভিটামিন খুবই গুরুত্বপূর্ণ। এবং সুষম খাদ্যে বিভিন্ন ধরনের খাদ্য উপাদান থাকে বলে সুষম খাদ্য থেকে প্রচুর পরিমাণে ভিটামিন পাওয়া যায়। তাহলে যদি আমরা চিন্তা করি যে কোন খাদ্য উপাদান থেকে প্রচুর পরিমাণে ভিটামিন পাওয়া যায়, সেটা হচ্ছে সুষম খাদ্য, যেখানে সবগুলো পুষ্টি উপাদান দেহের শারীরবৃত্তিক প্রক্রিয়ার জন্য অত্যাবশ্যকীয় গুরুত্বপূর্ণ। এখন আমরা ভিটামিনকে আমরা দুই শ্রেণীতে ভাগ করি। একটা হচ্ছে চর্বিতে দ্রবণীয় ভিটামিন, আর একটা হচ্ছে পানিতে দ্রবণীয় ভিটামিন। এটা খুবই খুবই একটা গুরুত্বপূর্ণ, এটা একাডেমিক প্লাস অ্যাডমিশন দুই ক্ষেত্রেই পরীক্ষায় এটা কমন একটা এমসিকিউ। কোনটা চর্বিতে দ্রবণীয়, কোনটা পানিতে দ্রবণীয়। এখন প্রথমে আমরা আসবো চর্বিতে দ্রবণীয় ভিটামিন। তো চর্বিতে দ্রবণীয় যে ভিটামিন গুলা, চর্বিতে দ্রবণীয় ভিটামিন বেশি, ভিটামিন এ, ভিটামিন ডি, ভিটামিন ই, ভিটামিন কে। তো চর্বিতে দ্রবণীয় ভিটামিন হচ্ছে ভিটামিন এ ডি ই কে। এ ডি ই কে এটা আমরা ছন্দের মতো মনে রাখবো, এটা আমাদের মনে রাখতেই হবে। আমাদের একাডেমিক প্লাস অ্যাডমিশনের ক্ষেত্রে এই এমসিকিউটা সবচেয়ে একটা কমন এমসিকিউ, এবং তোমাদের বলে দিতে পারেন নেক্সট ভর্তি পরীক্ষায় এখান থেকে একটা প্রশ্ন আসবে যে কোনটা পানিতে দ্রবণীয় ভিটামিন, কোনটা চর্বিতে দ্রবণীয় ভিটামিন। তো চর্বিতে দ্রবণীয় ভিটামিন হচ্ছে ভিটামিন এ ডি ই কে। তো ভিটামিন এ আমরা কোত্থেকে পাই? দুধ, মাখন, চর্বি, ডিম, গাজর, আম, কাঁঠাল, রঙিন শাকসবজি, মলা, ঢেলা মাছ, এগুলো থেকে আমরা ভিটামিন এ পাই। তারপরে আছে ভিটামিন ডি, দুধ, ডিম, কলিজা, দুগ্ধজ দ্রব্য, তেল, ভোজ্য তেল ইত্যাদি থেকে আমরা ভিটামিন ডি পাই। আমরা হাঙর এবং কড লিভারের যকৃৎ থেকে আমরা ভিটামিন ডি পেয়ে থাকি। তো তোমাদের অনেক সময় আমরা দেখবা আহ ছোট বাচ্চাদের যখন বাচ্চা একটু বড় হয়, তখন আমরা গায়ে তেল মাখিয়ে রোদের মধ্যে বসায় রাখি। এটা হয়তো আমরা অনেকে জানি না কেন। কারণ আমরা জানি সূর্যের আলো থেকে আমরা ভিটামিন ডি পেয়ে থাকি, সূর্যের আলো থেকে আমরা ভিটামিন ডি পেয়ে থাকি। এটার কারণ হচ্ছে ভিটামিন ডি এর অভাবে আমরা সবাই জানি রিকেটস রোগ হয়। ভিটামিন ডি এর অভাবে কোন রোগ হয়? রিকেটস। যে বাচ্চাগুলা সূর্যের আলোতে বাবা মারা বা আত্মীয় স্বজনরা বসায় রাখে অনেকক্ষণ, বিশেষ করে সকালে সূর্যতে, সেই বাচ্চাদের রিকেটস রোগ সাধারণত হয় না, কারণ তাদের শরীরের ওই বোনসের জন্য বা হাড়ের জন্য যে প্রয়োজনীয় পুষ্টিটা বা ভিটামিনটা, সেটা সূর্যের আলো থেকেই বাচ্চাটা পেয়ে যায়।
তারপরে ভিটামিন ই কে, উপরের উল্লেখিত সব থেকে ভিটামিন ই এবং কে পাওয়া যায়। ই এবং কে এটা স্পেসিফিক ভাবে কোনো থেকে পাওয়া যায় না, ওভারঅল সবগুলো থেকে ভিটামিন ই এবং কে পাওয়া যায়। তাহলে আমরা কি জানলাম, কোনগুলো চর্বিত দ্রবণীয় ভিটামিন এ, ডি, ই, কে। এখন পরীক্ষায় প্রশ্ন আসলো টিচার কোনটি পানিতে দ্রবণীয় ভিটামিন। এখন তোমার শুধু মনে আছে চর্বিত দ্রবণীয় ভিটামিন, পানিতে দ্রবণীয় মনে নাই, কিন্তু এটা টেনশন করার কিছু কারণ নাই, কারণ আমরা জানি কি ভিটামিন কয় প্রকার, ভিটামিন হচ্ছে 6 প্রকার। তাহলে এ, ডি, ই, কে তুমি 4 প্রকার পায়ে ফেলছো, তারপরে বাকি যে 2 প্রকার আছে সেই 2 প্রকারই তো পানিতে দ্রবণীয়। তাহলে সেই 2 প্রকারের মধ্যে কি কি আছে, ভিটামিন বি, ভিটামিন সি। তোমার পড়াশোনাকে এভাবে ইজি করে নিতে হবে, কারণ তুমি একটা জানো, যেটা জানো না সেটাই হচ্ছে পানিতে দ্রবণীয়। আমরা টোটাল জানি ভিটামিন কয় প্রকার, 6 প্রকার, ভিটামিন এ, বি, সি, ডি, ই এবং কে। আমাদের কি মনে আছে কোনটা স্নেহতে বা চর্বিতে দ্রবণীয় ভিটামিন, চর্বিতে দ্রবণীয় ভিটামিন, ভিটামিন মনে আছে ভিটামিন এ, ডি, ই, কে। তার মানে পানিতে দ্রবণীয় বাকি দুইটা ভিটামিন বি এবং ভিটামিন সি। এই যে এখন দেখো ভিটামিন বি, ইস্ট, ঢেঁকি ছাটা চাল, জাতাই ভাঙা আটা বা লাল আটা, অঙ্কুরিত ছোলা, মুগ ডাল, মটর এবং প্রাণীজ স্নেহ পদার্থ, এগুলো হচ্ছে ভিটামিন বি এর উপাদান। তারপরে হচ্ছে চিনে বাদাম, হৃৎপিণ্ড, দুধ, ডিম, মাংস, সবুজ শাকসবজি ইত্যাদিতে আমরা ভিটামিন বি পাই। তারপরে হচ্ছে ভিটামিন সি, ভিটামিন সি পেয়ারা। এখন আমি তোমাদের একটা টেকনিক মনে রাখি, যখনই আমরা ভিটামিন সি এর প্রশ্ন আসবে তখন আমরা ফলমূলের কথা চিন্তা করব। ভিটামিন সি সাধারণত আমরা ফলমূল থেকে পাই। তো কি ফলমূল থেকে পাই, পেয়ারা, বাতাবি লেবু, কামরাঙা, কমলা, আমড়া, বাঁধাকপি, টমেটো, আনারস, কাঁচামরিচ, তাজা শাকসবজি ইত্যাদি থেকে আমরা ভিটামিন সি পাওয়া যায়। অন্যান্য জায়গায় ভিটামিন সি আছে, কিন্তু মোস্ট অফ দ্য কেসে ভিটামিন সি আমরা সব মানে তাজা ফলমূল এবং শাকসবজি থেকে পাই। তাহলে আমরা কি জানলাম, ভিটামিন 2 প্রকার, একটা স্নেহ দ্রবণীয় ভিটামিন, একটা পানিতে দ্রবণীয় ভিটামিন। স্নেহ দ্রবণীয় ভিটামিন হচ্ছে ভিটামিন এ, ডি, ই, কে, আর পানিতে দ্রবণীয় ভিটামিন হচ্ছে বাকি দুইটা, ভিটামিন বি এবং ভিটামিন সি। এখন পানিতে অদ্রবণীয় ভিটামিন এ, ডি, ই, কে, পানিতে দ্রবণীয় ভিটামিন ভিটামিন বি, সি। এখন আরেকটা টেকনিক, যেটা স্নেহে দ্রবণীয় তার মানে সেটা পানিতে অদ্রবণীয়। বিষয়টা বুঝতে পারছি, মানে যেটা পানিতে দ্রবণীয় সেটা আবার স্নেহে অদ্রবণীয়। তার মানে স্নেহে দ্রবণীয় ভিটামিন হচ্ছে এ, ডি, ই, কে, যেটা স্নেহে দ্রবণীয় তার মানে পানিতে অদ্রবণীয় ভিটামিন এ, ডি, ই, কে। একটা আর একটা অল্টারনেটিভ। তাহলে তোমার মনে রাখ, একটা মনে রাখবে তুমি দুইটা মনে রাখবা, কারণ ভিটামিন দ্রবণীয় হবে দুইটা জায়গায়, একটা পানিতে একটা স্নেহে। ভিটামিন এ, ডি, ই, কে স্নেহে দ্রবণীয় ভিটামিন, তার মানে কি ভিটামিন এ, ডি, ই, কে পানিতে অদ্রবণীয়। ক্লিয়ার সবার কাছে? তারপরে আসে আমাদের লাস্ট টপিক, খাদ্য উপাদান, সেটা হচ্ছে খনিজ লবণ। খনিজ লবণ মানুষের শরীরে ক্যালসিয়াম, লৌহ, সালফার, দস্তা, সোডিয়াম, পটাশিয়াম, আয়োডিন ইত্যাদি উপাদান থাকে। কি কি থাকে, ক্যালসিয়াম, লৌহ, সালফার, দস্তা, সোডিয়াম, পটাশিয়াম। এগুলো উপাদানগুলো কখনো মৌলিক উপাদান রূপে মানব দেহে অবস্থান করে না। এগুলো খাদ্য বিভিন্ন অন্যান্য পদার্থের সাথে যুক্ত হয়ে নানা জৈব এবং অজৈব যৌগের লবণ হিসাবে তৈরি করে। মানে খনিজ লবণ বলতে বোঝায় আমাদের শরীরে যে বিভিন্ন খাদ্য উপাদানগুলো আমরা গ্রহণ করি সেগুলোর মধ্যে এককভাবে কোনো উপাদান থাকে না, সেগুলো বিভিন্ন খাদ্য উপাদানের সাথে অল্প পরিমাণে আমাদের শরীর গ্রহণ করে। খনিজ লবণ দেহে গঠন এবং দেহের অভ্যন্তরীণ কাজ নিয়ন্ত্রণ করে, যেমন দেহের হাড়, দাঁত, পেশি, এনজাইম এবং হরমোন গঠনের জন্য খনিজ লবণ অপরিহার্য উপাদান। তাহলে পরীক্ষার যে প্রশ্ন আসে খনিজ লবণ কি কাজ করে, দেহের হাড়, দাঁত, পেশি, এনজাইম এবং হরমোন গঠন করে কে, খনিজ লবণ। এছাড়া স্নায়ুর উদ্দীপনা, পেশি সংকোচন, দেহের সাম্যতা বজায় রাখা, অম্লক্ষারের সমতা বিধান, এসব কাজে খনিজ লবণ বিশেষ ভূমিকা পালন করে। পরিপাক বলতে কি বুঝাই, আমরা যে খাবারগুলো আমরা আমাদের দেহে খাই, তো সব কিন্তু আমাদের দেহে পরিপাক হয় না। পরিপাক সেই অংশটাই হয় যেটা আমাদের শরীরের জন্য, এখন আমরা কেউ 1 কেজি চালের ভাত খাইলাম, সাথে আধা কেজি মাছ খাইলাম, ঠিক আছে, কিন্তু এই 1.5 কেজি কিন্তু আমাদের শরীরের জন্য প্রয়োজনীয় না। এখান থেকে হলো 800 গ্রাম হয়তো প্রয়োজনীয়, বাকি 700 গ্রাম আমাদের শরীর থেকে কিন্তু আমাদের বের করে দেয়। যে উপাদানটা আমাদের শরীরে গ্রহণ করে সেটাই হচ্ছে পরিপাক বা পরিপাকযোগ্য খাবার। এখন আসে পরিপাক কি, অধিকাংশ খাদ্য জটিল এবং জৈব অবস্থায় গ্রহণ করা হয়, দেহের কোষগুলো তা সরাসরি গ্রহণ করতে পারে না। খাদ্যকে শোষণযোগ্য এবং কোষ উপযোগী করতে হলে তাকে ভেঙে সহজ, সরল এবং তরল অবস্থায় রূপান্তরিত করার প্রক্রিয়াকে কি বলা হয়, পরিপাক। অর্থাৎ আমরা যে খাবার খাই, যেমন আমরা যে ভাত খাই, ভাত শক্ত, কিন্তু এটা কিন্তু সরাসরি আমাদের পাকস্থলী গ্রহণ করতে পারে না। এটাকে ভেঙে যে সহজ, সরল এবং তরল অবস্থায় রূপান্তরিত করার প্রক্রিয়াটাই হচ্ছে পরিপাক। এবং এটা শুরু হয় আমাদের মুখমণ্ডল থেকে, কারণ আমরা যখন ভাত খাই বা মাছ খাই, মাংস খাই, সেটা কিন্তু আমরা দাঁত দিয়ে চাবাই।
চাবায়, চাবানোর ফলে কি এগুলো ছোট হয়, পেস্টের মতো হয়, তারপরে এগুলো লালার সাহায্যে পিচ্ছিল অবস্থায় পাকস্থলীতে প্রবেশ করে। এখন খাদ্য দুই ভাগে শোষিত হয়, একটা হচ্ছে যান্ত্রিক প্রক্রিয়া, একটা হচ্ছে রাসায়নিক প্রক্রিয়া। এখন যান্ত্রিক প্রক্রিয়া, খাদ্যদ্রব্য মুখ গহ্বর দাঁতের সাহায্যে চিবানো হয়, যেটা প্রথমে বললাম। তারপরে চিবানোর ফলে খাদ্যবস্তু ছোট ছোট টুকরায় পরিণত হয়, পাকস্থলী এবং অন্ত্রের মাধ্যমে এই খাদ্যগুলো মন্ডে পরিণত হয়। মন্ড বলতে কি, এরকম দলা, দলা বলতে কি একসাথে পেস্টের মতো করে পরিণত হয়। তারপরে আসি খাদ্য, একটু আগে বললাম যান্ত্রিক প্রক্রিয়া, এখন আছে রাসায়নিক প্রক্রিয়া। রাসায়নিক প্রক্রিয়া পরিপাকের দ্বিতীয় ধাপ, পরিপাক রসের এনজাইম খাদ্য রাসায়নিক ক্রিয়াকে ত্বরান্বিত করতে সাহায্য করে। অর্থাৎ রাসায়নিক প্রক্রিয়া তখনই হবে যখন খাদ্যবস্তুগুলো পাকস্থলীতে যাওয়ার সময় বিভিন্ন এনজাইমের সাথে এগুলো রিঅ্যাকশন করবে, অর্থাৎ বিভিন্ন ক্রিয়া বিক্রিয়া সংঘটিত করবে। এখন সে পরিপাক তন্ত্র বা পৌষ্টিক তন্ত্র, এই যে খাবারগুলো পরিপাক হয়, এটা কিন্তু যে কোনো পাকস্থলী বা মুখ বা গলবিল বা খাদ্য নালী একা কাজ করতে পারে না। এটা একটা সমন্বিত একটা সার্কেল, একটা সিস্টেম। এই সিস্টেমটাকে বলা হয় ডাইজেস্টিভ সিস্টেম। মানে ওভারঅল সিস্টেমের মাধ্যমে আমাদের খাদ্যগুলো পরিপাক হয়। যে তন্ত্রের সাহায্যে খাদ্যদ্রব্য ভেঙে দেহের গ্রহণ উপযোগী উপাদানে পরিণত হয় এবং শোষিত হয় তাকে পৌষ্টিক তন্ত্র বলে। অর্থাৎ আমরা যে ভাত খাই বা ডাল খাই বা স্বাভাবিক যে খাবারগুলো খাই, এগুলো হচ্ছে এক একটা ফরম্যাটে থাকে। এখন আমি যদি চিন্তা করি এটা একটা, ধরলাম এটা একটা বাটার বন, এটা একটা বাটার বন, বা এখন আমরা যদি চিন্তা করি এটা হচ্ছে একটা মাছ, এটা হচ্ছে একটা মাছ। আমরা এগুলা হচ্ছে খাবারের একটা ফরম্যাট, কিন্তু আমাদের পাকস্থলী তো এবার বাটার বন বুঝবে না, পাকস্থলী আমাদের মাছ বুঝবে না, পাকস্থলী বুঝবে তার যেটা গ্রহণ উপযোগী। তো সেরকম গ্রহণ যে উপযোগী করে যে ওভারঅল সিস্টেমটা, সেটাকে বলা হয় পৌষ্টিক তন্ত্র বা পরিপাক তন্ত্র। এটি কয়েকটি গ্রন্থি নিয়ে গঠিত। পৌষ্টিক নালী মুখ থেকে শুরু করে পায়ুতে গিয়ে শেষ হয়। এখন প্রশ্ন আসতে পারে, পৌষ্টিক নালী শুরু কোথায় শেষ কোথায়? আমাদের যে মুখ গহ্বর, যে এই যে আমি করলাম, এই যে থেকে শুরু করে, যে মুখ থেকে মুখে গহ্বর থেকে শুরু করে পায়ু, যেখান থেকে আমাদের মল নির্গত হয়, সেই পায়ুতে গিয়ে শেষ হয়। তাহলে মুখ থেকে শুরু হচ্ছে, পায়ুতে গিয়ে শেষ হচ্ছে। এই টোটাল যে সিস্টেম বা টোটাল যে সার্কেলটা, সেটাই হচ্ছে পৌষ্টিক নালী বা পরিপাক তন্ত্র। এখন তাহলে পৌষ্টিক নালী আসি, বা এলিমেন্টারি ক্যানেল। মুখ গহ্বর থেকে পায়ুপথ পর্যন্ত বিস্তৃত এই নালীপথ কোথাও সরু, কোথাও প্রশস্ত। এর প্রধান অংশগুলো মানে এখানে দেওয়া হলো। মানে এই যে পৌষ্টিক নালী কিন্তু একটা না, মুখ থেকে শুরু করে পায়ু পর্যন্ত যে ক্রমান্বয়ে ধাপগুলো আছে, সেগুলোকে বলা হয় পৌষ্টিক নালী। এখন প্রথমে আসি মুখ, শুরুতে আসে মুখ। মুখ থেকে পৌষ্টিক নালী শুরু হয়। এটি নাকের নিচে আড়াআড়ি ভাবে একটি বড় ছিদ্র, যেটি উপরে এবং নিচে ঠোঁট দিয়ে বেষ্টিত থাকে। এই যে আমি যদি আমার মুখ চিন্তা করি, এই যে ঠোঁট, এই যে ঠোঁট, এই ঠোঁট দিয়ে হচ্ছে মুখের শুরু, এটা হচ্ছে মুখের মেইন দরজা বা মেইন হচ্ছে পয়েন্ট। এখান থেকে ভিতরের দিকে হচ্ছে মুখ। তারপর আসি মুখ গহ্বর। মুখ গহ্বর, মুখের অভ্যন্তরে দাঁত, জিহ্বা, লালা গ্রন্থি থাকে। আমাদের সবার দাঁত আছে, জিহ্বা আছে, লালা গ্রন্থি আছে। কারণ লালা থাকার কারণে আমরা মুখের খাবারগুলো পিচ্ছিল হয়ে ভেতরের দিকে যেতে সহায়তা করে। এগুলো প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে খাদ্য পরিপাকে সাহায্য করে। যেমন দাঁত খাদ্যকে চিবায়ে ছোট ছোট অংশ করে। এই যে বললাম মাছ বা আমরা রুটি খাইলাম, এটা তো বড় অংশ, কিন্তু এগুলো চিবায়ে ছোট করে কে দাঁত। তারপরে জিহ্বা খাদ্যবস্তুকে নেড়ে চেড়ে চিবাতে সাহায্য করে, তার স্বাদ গ্রহণ করে। যেমন এখন আমরা একটা খাবার খাইলাম, এখন খাবার খাওয়ার মনে হইলো যে আমরা ধরো মিষ্টি কিনলাম, মিষ্টি খাওয়ার পরে মনে হলো মিষ্টিটা টক, তার মানে কি মিষ্টিটা নষ্ট হয়ে গেছে। তখন কিন্তু এই খাবারটা আমরা খাই না, কারণ আমরা তখন বুঝতে পারি এই খাবারটা খেলে আমাদের পেটে ক্ষতি হবে। এই যে খাবার গ্রহণে বাধা দিল বা স্বাদ গ্রহণ করতে সাহায্য করছে, সেটা হচ্ছে জিহ্বা, সেগুলো টাং। এবং মুখের এই ভিতর লালা গ্রন্থি থাকে এবং তা থেকে এনজাইমকরণ হয়। এগুলো গ্রন্থিগুলো কানের নিচে, চোয়ালের পাশে, কানের নিচে এবং চোয়ালের পাশে এবং জিহ্বার নিচে অবস্থিত। লালা গ্রন্থি থেকে নিঃসৃত লালারসের মিউসিন, লালারস থেকে কি থাকে? মিউসিন। খাদ্যকে পিচ্ছিল করলে গলাৎকরণে সাহায্য করে। লালারসে টায়ালিন এবং মল্টেজ নামক এনজাইম শর্করা পরিপাকে অংশ নেয়। খুবই খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ। লালারসে কোন এনজাইম শর্করা পরিপাকে অংশ নেয়? এটা হচ্ছে টায়ালিন, এটা হচ্ছে মল্টেজ। টায়ালিন এবং মল্টেজ এই দুইটা হচ্ছে লালারসে শর্করা পরিপাকে সহায়তা করে। দাঁত, মানবদেহের সবচেয়ে শক্ত অংশ হচ্ছে দাঁত। অনেক সময় আমরা মনে করি আমাদের শরীরে যে হাড় আছে, এই হাড়গুলো হচ্ছে সবচেয়ে শক্ত অংশ, তা কিন্তু না। সবচেয়ে শক্ত অংশ হচ্ছে দাঁত। পরে কে আসতে পারে মানবদেহের সবচেয়ে শক্ত বা মজবুত বা দৃঢ় অংশ কোনটি? সেটা হচ্ছে দাঁত। প্রাপ্তবয়স্ক
মুখগহ্বরের উপরে এবং নিচে চলে সাধারণত 16টি করে মোট 32টি দাঁত থাকে। মানে উপরের পাটিতে 16টি, নিচের পাটিতে 16টি, এগুলোতে মোট 32টি দাঁত থাকে। মানুষের দাঁত দুবার গজায়। কয়বার গজায়? 2 বার। এই অভিজ্ঞতার আমরা সবাই মানে সাক্ষী। একটা হচ্ছে প্রথম বা শিশুকালে দুধ দাঁত, তারপরে দুধ দাঁত অনেক দাঁত যখন আমরা যে দাঁত নিয়ে জন্মগ্রহণ করি একটা নির্দিষ্ট সময় পরে বাল্যকালের মধ্যে দাঁতগুলা পড়ে যায় এবং 18 বছরের মধ্যে স্থায়ী দাঁত গজায়। তারপরে আর দাঁত যখন পড়ে তারপর একবারে পড়ে যায়, যেটা বৃদ্ধকালে। মানুষের স্থায়ী দাঁত 4 ধরনের। কত ধরনের? 4 ধরনের। পরীক্ষায় আসার মতো গুরুত্বপূর্ণ এমসিকিউ যে মানুষের স্থায়ী দাঁত কত প্রকার? 4 প্রকার। সেগুলো হচ্ছে কর্তন দাঁত। এই দাঁত দিয়ে খাবার কেটে কেটে ছোট করা হয়। তারপর হচ্ছে ছেদন দাঁত। এই দাঁত দিয়ে খাবার ছেঁড়া হয়। ছেড়ে যেমন মাংস খায়, মাছ খায়, এগুলো কিন্তু ছিঁড়ে মানে নরম করতে হয়। এগুলো করে ছেদন দাঁত। তারপর হচ্ছে অগ্রপেশন দাঁত। এই দাঁত দিয়ে খাবার চর্বণ, পেষণ বা উভয় কাজ করা হয়। মানে যে চাপার যে দাঁতগুলা, যেগুলো আমরা আক্কেল দাঁত বলি। তারপর হচ্ছে পেষণ দাঁত। এই দাঁত দিয়ে খাদ্যবস্তু চর্বণ ও পেষণে ব্যবহার করা হয়। তাহলে দাঁত আমরা কয় প্রকার পেলাম? 4 প্রকার। কর্তন দাঁত, ছেদন দাঁত, অগ্রপেশণ দাঁত এবং কি পেষণ দাঁত। তারপরে আসে দাঁতের পরে আসলে গলবিল বা ফ্যারিংস। মুখগহ্বরের পরের অংশ হচ্ছে গলবিল। মুখগহ্বর থেকে খাদ্যবস্তু গলবিলের মধ্য দিয়ে গিয়ে অন্ননালীতে পৌঁছায়। এই যে আমাদের গলবিল বলতে কি বুঝি? আমরা যে গলায় যে নালীটা থাকে সেটাই হচ্ছে আমাদের গলবিল। এখান থেকে খাদ্য প্রক্রিয়া হয়ে এই যে এটা আমাদের গলা থেকে এরকম একটা নালীর মাধ্যমে গিয়ে খাদ্যটা কই যায়? অন্ননালীতে যায়। এটা হচ্ছে সেই অন্ননালী। অন্ননালী থেকে পাকস্থলী পর্যন্ত নলীটির নাম হচ্ছে অন্ননালী। এই যে অন্ননালী, এখান থেকে খাবারটা আসে এই যে পাকস্থলী। পাকস্থলী অনেকটা এরকম টাইপের। পাকস্থলীতে গিয়ে খাবারটা গিয়ে পৌঁছায়। অন্ননালী থেকে খাবারটা পাকস্থলীতে পৌঁছায়। তারপর আসে পাকস্থলী। অন্ননালী এবং ক্ষুদ্রান্তের মাঝখানে থলির মতো অংশ। এই যে থলির মতো যে অংশটা, এই থলির মতো অংশটা হচ্ছে পাকস্থলী। এর এর প্রাচীর হচ্ছে পুরু এবং হচ্ছে পেশিবহুল। পাকস্থলীর প্রাচীরে অসংখ্য গ্যাস্ট্রিক গ্রন্থি থাকে। পরীক্ষায় আসতে পারে পাকস্থলীর প্রাচীরে কি থাকে? অসংখ্য গ্যাস্ট্রিক গ্রন্থি থাকে। পাকস্থলীর পেশি সংকুচন ও প্রসারণের মাধ্যমে খাদ্যবস্তুকে পিষে মন্ডে পরিণত করে। যেমন একসময় এটা সংকুচিত হবে, একসময় এটা প্রসারিত হবে। সংকুচিত এবং প্রসারিত অর্থাৎ কি? বাইরে চাপ দেয়। যেরকম জাতার মধ্যে যখন আমরা বিভিন্ন হামানদিস্তা যেটা বলি, দেই এরকম পেঁচায় পেঁচায় খাবারটাকে আমরা নরম করি। ঠিক তেমন ভাবে পাকস্থলী এই কাজটা করে। গ্যাস্ট্রিক গ্রন্থি থেকে নিঃসৃত রস খাদ্য পরিপাকে সহায়তা করে। পাকস্থলীর পাশে থেকে গ্যাস্ট্রিক গ্রন্থি, এখান থেকে বিভিন্ন রস বা এনজাইম বের হয়, সেগুলো খাদ্যকে পরিপাক করতে সহায়তা করে। তারপরে আসে অন্ত্র। অন্ত্র বলতে আমরা কি বুঝি? যেটাকে বলে আমরা নাড়ি ভুঁড়ি। তো আমরা কি অন্ত্র খাই? আমরা কিন্তু অন্ত্র খাই। আমরা কিন্তু গরুর নাড়ি ভুঁড়ি খাই, যেটাকে আমরা বলি ভুঁড়ি বা বট। তো পাকস্থলীর পরের অংশ হচ্ছে অন্ত্র। এটা একটি লম্বা প্যাঁচানো নালী। অন্ত্র দুটি প্রধান অংশে বিভক্ত। একটি ক্ষুদ্রান্ত, আরেকটি হচ্ছে বৃহদান্ত্র। তাহলে পাকস্থলী কয়টা অংশে বিভক্ত? মানে অন্ত্র দুইটা, একটা ক্ষুদ্রান্ত, একটা হচ্ছে বৃহদান্ত্র। এখন আসে ক্ষুদ্রান্ত। পাকস্থলী থেকে বৃহদন্ত্র পর্যন্ত বিস্তৃত লম্বা পেঁচানো নলটিকে বলা হয় ক্ষুদ্রান্ত। যে এরকম ভাবে পেঁচানো 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 থাকে ক্ষুদ্রান্ত। এখন ক্ষুদ্রান্ত আবার 3টা অংশে বিভক্ত। এটা পরীক্ষায় আসার মতো গুরুত্বপূর্ণ এমসিকিউ। ক্ষুদ্রান্ত কয়টা অংশে বিভক্ত? 3টা। প্রথমটা হচ্ছে ডিউডেনাম, জিজুনাম আর হচ্ছে ইলিয়াম। তো আসবে নিচের কোনটি ক্ষুদ্রান্তের অংশ নয়? আসবে ডিউডেনাম, জিজুনাম, ইলিয়াম, সিকাম। তার মানে কোনটি নয়? সিকাম। তাহলে 3টা অংশ কি? ডিউডেনাম, জেজুনাম, ইলিয়াম। ক্ষুদ্রান্তের ডিউডেনাম থেকে পিত্তথলি থেকে পিত্তনালী এবং অগ্নাশয় থেকে অগ্নাশয় নালী এসে মিলিত হয়। পিত্তনালীর মাধ্যমে যকৃতের পিত্তরস এবং অগ্নাশয় রস ডিউডেনামে এসে পৌঁছায় এবং ক্ষুদ্রান্তের গাছে বিভিন্ন যে গ্রন্থিগুলো থাকে সেগুলো খাদ্য পরিপাকে সহায়তা করে এবং এগুলোকে বলা হয় ভিলাস। এগুলোকে বলা হয় ভিলাস, এক বচনে বলা হয় ভিলাই। বৃহদন্ত্র বা লার্জ ইন্টেস্টাইন। ক্ষুদ্রান্তকে বলা হয় স্মল ইন্টেস্টাইন, বৃহদন্ত্রকে বলা হয় লার্জ ইন্টেস্টাইন। ইলিয়াম থেকে পাই পর্যন্ত বিস্তৃত মোটা নলাকৃতির অংশ হলো বৃহদন্ত্র। বৃহদন্ত্র 3টে অংশে বিভক্ত, যেমন সিকাম, কুলন এবং মলাশয়। সিকাম, কুলন, মলাশয়। সিকামের মধ্যে থেকে অ্যাপেন্ডিক্স নামক ক্ষুদ্র ডলের মতো প্রবৃদ্ধি থাকে। বৃহদন্ত্রে মূলত পানি শোষিত হয়, মল তৈরি হয় এবং মল জমা থাকে। এটা হচ্ছে বৃহদন্ত্রের কাজ। পানি শোষিত মল জমা হয় এবং মল জমা থাকে। এবং অ্যাপেন্ডিক্স কিন্তু বৃহদন্ত্রের সাথে সংযুক্ত। আমরা কিন্তু অনেক সময় শুনি অমুকের অ্যাপেন্ডিক্সের অপারেশন হয়েছে, এটা হচ্ছে বৃহদন্ত্রের সাথে সংযুক্ত। তারপর হচ্ছে পায়ু, এটাকে বলা হয় অ্যানাস। পায়ু পোস্টিংয়ের শেষ অবস্থিত ছিদ্রপথ হচ্ছে পায়ু। পায়ু বলতে কি? আমরা যেখান থেকে আমাদের মলটা নির্গত হয় সেটাই হচ্ছে পায়ু।
এখন আসে লালা গ্রন্থি। মানুষের লালা গ্রন্থি থেকে ৩ জোড়া। কয় জোড়া? ৩ জোড়া। আবার ৩টি কেউ বইল না, ৩ জোড়া মানে ৬টি। ২ কানের নিচে, সামনে এবং নিচে ১ জোড়া প্যারোটিড গ্রন্থি, চোয়ালের নিচে ১ জোড়া সাবমেন্ডিবুলার, চিবুকের নিচে সাবলিঙ্গুয়াল গ্রন্থি। তাহলে কোনটা কোথায় থাকে? কানের সামনে নিচে ১ জোড়া প্যারোটিড, চোয়ালের নিচে সাবমেন্ডিবুলার এবং চিবুক, চিবুক মানে থুতনি, থুতনির নিচে থেকে সাবলিঙ্গুয়াল গ্রন্থি। এগুলো পৃথক নালীর মাধ্যমে মুখগহ্বরে উন্মুক্ত হয় এবং লালা গ্রন্থি থেকে নিঃসৃত রস লালা বা স্যালাইভা নামে পরিচিত। লালা রসে টায়ালিন নামক এনজাইম থাকে। তা লালা রসে কোন এনজাইম থাকে? টায়ালিন। এবং একটু আগে কি বলছিলাম? টায়ালিন এবং মল্টেজ শর্করা পরিপাকে অংশগ্রহণ করে। এবং মধ্যচ্ছদার নিচে উদর গহ্বরে অবস্থিত পাকস্থলীর ডান পাশে অবস্থিত যকৃত। তাহলে যকৃত পাকস্থলীর কোন পাশে অবস্থিত? ডান পাশে। এটি মানবদেহের সবচেয়ে বড় গ্রন্থি। খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ। মানবদেহের সবচেয়ে বড় গ্রন্থি কি? সেটা হচ্ছে যকৃত বা লিভার। যকৃত বা লিভার। এর রং লালচে খয়েরি। আমরা কি যকৃত দেখছি? সেটা কি গরুর যকৃত যেটা আমরা সাধারণত খাই? তো মানবদেহের সবচেয়ে বড় গ্রন্থি কি? যকৃত। এর রং লালচে খয়েরি। যকৃতের ডান পাশে খণ্ডটি বাম খণ্ড থেকে আকারে কিছুটা বড় হয়। তার মানে ডান খণ্ডটি বাম খণ্ড থেকে বড় হয়। এবং প্রকৃতপক্ষে 4টি অসম্পূর্ণ খণ্ড নিয়ে যকৃত গঠিত। প্রতিটি খণ্ড ক্ষুদ্র ক্ষুদ্র লোবিউল দিয়ে তৈরি। যকৃত কি দিয়ে তৈরি? ক্ষুদ্র ক্ষুদ্র লোবিউল দিয়ে তৈরি। প্রত্যেকটি লোবিউলে অসংখ্য কোষ থাকে। এসব কোষ পিত্তরস তৈরি করে। তাহলে আমরা কি জানলাম? পিত্তরস কোথায় তৈরি হয়? লোবিউল থেকে। পিত্তরস ক্ষারীয় গুণ সম্পন্ন। যকৃতে বিভিন্ন রকম জৈব রাসায়নিক বিক্রিয়া ঘটে, তাই একে রাসায়নিক গবেষণাগার বলা হয়। তাহলে যকৃতকে কি বলা হয়? রাসায়নিক গবেষণাগার বলা হয়। খুবই খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ। যকৃতকে বলা হয় রাসায়নিক গবেষণাগার। যকৃতের নিচের অংশ হচ্ছে পিত্তথলি বা পিত্তাশয়। এখানে পিত্তরস জমা হয়। পিত্তরস গাঢ় সবুজ বর্ণের এবং তিক্ত স্বাদ বিশিষ্ট। আমরা অনেক সময় শুনি পিত্তথলিতে পাথর হয়েছে। এই যে পিত্তথলি, এখানেই পাথর হয়। পিত্তরস গাঢ় সবুজ বর্ণের হয় এবং এটা হচ্ছে স্বাদটা হচ্ছে তিক্ত বা তেতো। পিত্তথলি পিত্তনালীর সাহায্যে অগ্ন্যাশয় নালীর সাথে মিলিত হয়। যকৃত অগ্ন্যাশয় নালীর মাধ্যমে ডিউডেনামে প্রবেশ করে। কোথায় প্রবেশ করে? ডিউডেনাম। এখন আসি যকৃতের কাজ। যকৃত হচ্ছে মানবদেহের সবচেয়ে বড় গ্রন্থি এবং একে বলা হয় জৈব রসায়নাগার। যকৃতের কাজ হচ্ছে যকৃত পিত্তরস তৈরি করে এবং পিত্তরসের মধ্যে পানি, পিত্ত লবণ, কোলেস্টেরল ও লবণ প্রধান। এই রস পিত্তথলিতে জমা থাকে। পিত্তরসে কোনো উৎসেচক বা এনজাইম থাকে না। তাহলে পিত্তরসে কোনো এনজাইম থাকে না। যকৃত পরিপাকে উদ্বৃত্ত গ্লুকোজ নিজ দেহে গ্লাইকোজেন রূপে সঞ্চয় করে রাখে। পিত্তরস খাদ্যের অম্লভাবে প্রশমিত করে এবং ক্ষারীয় পরিবেশ সৃষ্টি করে। এই পরিবেশ খাদ্য পরিপাকের অনুকূল, কেননা আম্লিক পরিবেশে খাদ্য পরিপাক হয় না। তার মানে কি? পিত্তরসের যে খাদ্য যে অ্যাসিডিটিটা থাকে, এটা প্রশমিত করে, এর ফলে খাদ্য পরিপাকে সহায়তা করে। এখন আসি আমাদের যে পরের চাপটা, সেটা হচ্ছে শ্বসনতন্ত্র। প্রত্যেকটাই টপিক আমাদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ। এখন আমরা শ্বসন বলতে কি বুঝি? শ্বসন মানে কিন্তু এই না যে আমি শ্বাস নিলাম, আমি শ্বাস ছাড়লাম। বিষয়টা কিন্তু এমন না। শ্বসনের মধ্যে অনেক কিছু জড়িত। তো আমরা যে শ্বাস নেই, একটা হচ্ছে প্রশ্বাস, আর শ্বাস ছাড়ি সেটা হচ্ছে নিঃশ্বাস। এই যে শ্বসন বলতে কেবল শ্বাস গ্রহণ বোঝায় না। জীববিজ্ঞানের ভাষায় শ্বসন বলতে বোঝায় যে বিশেষ জৈবনিক প্রক্রিয়া বা জৈব রাসায়নিক প্রক্রিয়ায় কোষে থাকা খাদ্যের রাসায়নিক শক্তি তাপ শক্তিতে রূপান্তরিত হয়, অর্থাৎ স্থিতিশক্তি গতিশক্তিতে রূপান্তরিত হয় এবং কার্বন ডাই অক্সাইড ও জলীয় বাষ্প নির্গত হয়, তাকে বলা হয় শ্বসন তন্ত্র। অর্থাৎ শ্বসন বলতে আমরা কি বুঝি? শ্বাস গ্রহণ ছাড়া, এটা তো আছেই, এবং কোষে থাকা খাদ্যে যে রাসায়নিক শক্তি তাপ শক্তিতে, তাপ গতিশক্তিতে রূপান্তরিত হয়, অর্থাৎ স্থিতিশক্তি গতিশক্তিতে রূপান্তরিত হয় কাইনেটিক শক্তিতে, এবং কার্বন ডাই অক্সাইড ও জলীয় বাষ্প নির্গত হয়, তাকে বলা হয় শ্বসন তন্ত্র। শ্বসন তন্ত্রকে দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে পরিবহনকারী অংশ, একটা হচ্ছে শোষণকারী অংশ। তাহলে কয় ভাগে ভাগ করা যায় ভাইয়া? পুরা দুই ভাগে। একটা হচ্ছে পরিবহনকারী অংশ, একটা হচ্ছে শোষণকারী অংশ। শ্বসনের বিভিন্ন অংশ সম্পর্কে ধারণা, যেমন প্রথমে আমরা বলবো নাসিকা। নাসিকা মানে হচ্ছে নাক। প্রস্রাবের বায়ুতে ধূলি করা রোগ জীবাণু থাকে যা লুম এবং শ্লেষ্মা ঝিল্লি আটকে ছাঁকনির মতো কাজ করে। আমরা আমরা জানি নাকের ভিতরে কিন্তু লোম আছে। অনেক সময় আমরা মনে করি যে লুমের কাজ কি? আমরা যে যেটা আমরা নাকের সময়, নাকে আমরা বিভিন্ন সর্দি নাক দিয়ে যে বের হয়, এই সর্দিটা কিভাবে সৃষ্টি হয়? আমাদের নাকের মধ্যে যে ধুলাবালিগুলা আটকে যায় ওই লুমে, সেগুলো সর্দি হয়ে বের হয়ে যায়। তারপরে নাসাপথ অতিক্রমকারী বাতাস কিছুটা গরম ও আর্দ্র হয়ে ফুসফুসে প্রবেশ করে। তারপরে হচ্ছে ল্যারিংস। ল্যারিংস বলতে কি? ষড়যন্ত্র, যে আমাদের ভোকাল কর্ডটা আছে সেটা। ষড়যন্ত্রের কাজ। আর ফেরিংস হলো কি? গলবিল, এবং লেরিংস হলো ষড়যন্ত্র। ফেরিংস গলবিল, লেরিংস ষড়যন্ত্র। অনেক সময় লেরিংস আর ফেরিংস এর মধ্যে আমরা ভুল করে দিই। ফেরিংস মানে হচ্ছে গলবিল আর লেরিংস মানে হচ্ছে ষড়যন্ত্র।
ষড়যন্ত্রে এপিগ্লোটিস নামক ঢাকনা থাকে, গুরুত্বপূর্ণ এমসিকিউ। ষড়যন্ত্রের পর্দাটা বা যে পর্দাটা থাকে সেটাকে বলা হয় এপিগ্লোটিস, যা খাদ্য গ্রহণের সময় খাদ্য যাতে ল্যারিংসে প্রবেশ করতে না পারে এই জন্য ল্যারিংসকে ঢেকে রাখে। আমরা অনেক সময় দেখি যে আমরা খাদ্য গ্রহণ করার সময় অনেকে বিষম খাই। এই বিষমটা আমরা কেন খাই? কারণ আমাদের খাবারটা তখন খাদ্যনালীর পরিবর্তে শ্বাসনালীতে প্রবেশ করে। এটা বাধা দেয় হচ্ছে সেই এপিগ্লোটিস নামক ঢাকনাটা। যখনই বাধাটা অতিক্রম করে খাবার হচ্ছে শ্বাসনালীতে প্রবেশ করে তখনই আমরা বিষম খাই, খাবারটা উল্টা দিকে রিঅ্যাকশন করে। তারপরে ট্রাকিয়া। ট্রাকিয়ার কাজ কি? ট্রাকিয়া তরুণাস্থে নির্মিত 12 সেন্টিমিটার লম্বা এবং 2 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট ফাঁপা নল। এরকম এরকম একটা ফাঁপা, এরকম পেছনে একটা ফাঁপা নল আছে। ট্রাকিয়া হচ্ছে 12 সেন্টিমিটার লম্বা এবং 13 সেন্টিমিটার বিশিষ্ট ফাঁপা নল। এটাই হচ্ছে ট্রাকিয়া। ট্রাকিয়া হচ্ছে বক্ষগহ্বর প্রবেশ করে চতুর্থ বা পঞ্চম থোরাসিক বা বক্ষদেশীয় কোষেরকার লেভেলে কি করে? লেভেলে এসে 2 ভাগে বিভক্ত হয়ে যায়। কত ভাগে বিভক্ত হয়ে যায়? 2 ভাগে বিভক্ত হয়ে যায়। এবং 2টি শাখা প্রশাখা সৃষ্টি করে, এদেরকে বলা হয় ব্রঙ্কাই। যে 2টি শাখা সৃষ্টি করে সেটাকে বলা হয় ব্রঙ্কাই। প্রথমে ডান এবং বাম শাখাকে বলা হয় মুখ্য ব্রঙ্কাই, পরে একটি অসংখ্য ক্ষুদ্র শাখা প্রশাখায় বিস্তার লাভ করে তাদেরকে বলা হয় ব্রঙ্কিউল। তাদেরকে বলা হয় ব্রঙ্কিউল। ব্রঙ্কের ডান শাখাটি অপেক্ষাকৃত চওড়া এবং বাম শাখাটি অপেক্ষাকৃত লম্বা। তাহলে কি বুঝলাম? ব্রঙ্কের যে ডান শাখা সেটা অপেক্ষাকৃত চওড়া বাম শাখাটির থেকে, কিন্তু বাম শাখাটি অপেক্ষাকৃত লম্বা বেশি। ডানটা হচ্ছে প্রস্থে বেশি আর বামটা হচ্ছে লম্বায় বেশি। ব্রঙ্কের ক্ষুদ্রতম প্রান্ত ফুসফুসের শ্বসন অঞ্চলে অবস্থিত। এটি অসংখ্য বায়ুপূর্ণ থলি বা অ্যালভিউলার থলি বা অ্যালভিউলি নিয়ে গঠিত। তাহলে কি নিয়ে গঠিত? অ্যালভিউলি নিয়ে গঠিত। ডান ফুসফুস 3 খণ্ড বিশিষ্ট এবং বাম ফুসফুস 2 খণ্ড বিশিষ্ট। আসার মতো গুরুত্বপূর্ণ এমসিকিউ। ফুসফুসের যে ডান পার্টটা এটা 3 খণ্ড বিশিষ্ট 3, আর বাম ফুসফুসটা 2 খণ্ড বিশিষ্ট। যেমন হৃৎপিণ্ডের ডানে ট্রাইকাসপিড, বামে হচ্ছে বাইকাসপিড। এবং ফুসফুসের অনেকগুলো কার্যকরী ফুসফুসে এককে বিভক্ত হয়ে যাদেরকে বলা হয় লোবিউল। তাহলে ফুসফুসের কার্যকরী এককে কি বলা হয় ভাইয়া পুরা? লোবিউল। আসার মতো এমসিকিউ। ডান ফুসফুসে 10টি, বাম ফুসফুসে থাকে 8টি লোবিউল থাকে। তাহলে ডান ফুসফুসে কয়টি থাকে? 10টি। আর বাম ফুসফুসে থাকে কয়টি? 8টি। এবং লোবিউলটি ফুসফুসের কার্যকরী একক। ফুসফুসের বাইরের স্থল দ্বিস্তরী ভিসেরাল প্লুরা নামক পাতলা ঝিল্লি দ্বারা আবৃত। তাহলে ফুসফুসের বাইরে কি ঝিল্লি বা পর্দা? সেটা হচ্ছে প্লুরা। এটা কি? প্লুরা। যেমন হৃৎপিণ্ড হচ্ছে পেরিকার্ডিয়াম। আমি কিন্তু দুইটা একসাথে তোমাদের কম্বাইন করে যাতে তোমাদের মনে থাকতে সুবিধা হয়। তাহলে ফুসফুস হচ্ছে প্লুরা আর হৃৎপিণ্ড হচ্ছে পেরিকার্ডিয়াম। পেরিকার্ডিয়াম আবার 3 ধরনের: এন্ডোকার্ডিয়াম, মায়োকার্ডিয়াম, এপিকার্ডিয়াম। এখন শ্বাস প্রশ্বাসের মধ্যে 3টি পৃথক অঞ্চলে বিভক্ত রয়েছে। একটা হচ্ছে বায়ু চলাচল, শ্বসন, গ্যাসীয় বিনিময়, পদার্থের বিনিময়, আর একটা হচ্ছে বাতাসের অক্সিজেনের ব্যবহার। এই হচ্ছে 3টা সম্পর্কযুক্ত কাজ। এখন আসি শ্বসনতন্ত্রের কাজ কি। এই যে আমরা এতক্ষণ শ্বসনতন্ত্র পড়াইলাম, এটা কি করে? এটা কি খায় নাকি মাথায় দেয়? এখন আমরা এটা সম্পর্কে জানবো। তো শ্বসনতন্ত্রের কাজ কি? শ্বসন গ্যাসের বিনিময় শ্বাসক্রিয়ার সময় পরিবেশের অক্সিজেন রক্তে মিশে এবং রক্ত থেকে কার্বন ডাই অক্সাইড পরিবেশে পরিত্যক্ত হয়। তার মানে কি? অক্সিজেনটা আমরা গ্রহণ করি এবং কার্বন ডাই অক্সাইড আমরা ত্যাগ করি। শক্তি উৎপাদন, যেটা আমরা বললাম যে স্থিতিশক্তি গতিশক্তিতে রূপান্তরিত হবে, শ্বসনতন্ত্রের মাধ্যমে গৃহীত অক্সিজেন কোষীয় শোষণে ব্যবহৃত হয়ে শক্তি উৎপন্ন করে। পানির সাম্যতা, নিঃশ্বাসের মাধ্যমে প্রতিদিন 400 থেকে 600 মিলিলিটার পানি দেহ থেকে বের হয়ে যায়। তাহলে কতটুকু পানি বের হয়ে যায়? 400 থেকে 600। এতে 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 করে দেহের পানির সাম্যতা বজায় রাখতে সহায়তা হয়। নিঃশ্বাসের মাধ্যমে প্রতিদিন দেহ থেকে যে পানিটা বের হয়ে যায় এটা দেহের অভ্যন্তরীণ ব্যালেন্স ঠিক রাখতে সাহায্য করে। এবং তাপ নিয়ন্ত্রণের সময় নিঃশ্বাসের কার্বন ডাই অক্সাইডের সাথে দেহের কিছু তাপ নির্গত হয়, দেহের তাপমাত্রা বজায় রাখি। আমরা যদি আমাদের প্রশ্বাসটা চিন্তা করি, যখন আমরা যদি সামনে একটা হাত ধরি বা কোনো কিছু মানে এরকম কিছু ধরি, তাহলে মনে হবে আমাদের বাতাসটা একটু গরম। এটা গরম হওয়ার কারণ হচ্ছে কি? কার্বন ডাই অক্সাইডের সাথে কিছু পরিমাণ তাপ বের হয়ে যাচ্ছে, এই জন্য গরম। এই তাপটা বের হওয়ার ফলে কি? অভ্যন্তরীণ কিছুটা তাপমাত্রা বের হয়ে যায়, আমাদের শরীরের অভ্যন্তরীণ তাপমাত্রা সাম্যতা বজায় থাকে। তারপরে হচ্ছে এসিড এবং ক্ষারের সাম্যতা নিঃশ্বাস বায়ুর মাধ্যমে দেহের পরিত্যক্ত হয় পিএইচ নিয়ন্ত্রণে সহায়তা করে। অর্থাৎ এই যে এসিড এবং ক্ষারের সমতা রক্ষা, এটার কারণে দেহের পিএইচ নিয়ন্ত্রণ করে। এখন প্রশ্ন আসতে পারে পিএইচ কি? পিএইচ হচ্ছে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা ঋণাত্মক লগারিদমকে পিএইচ বলা হয়। এখন আমরা আসি অ্যালভিউলাসের গঠন। অ্যালভিউলাস ফুসফুসে কার্যকরী একক। এগুলি আঙ্গুলের থোকার মতো গুচ্ছাবদ্ধ অবস্থায় থাকে এবং এগুলো গ্যাসীয় বিনিময়ের তল গঠন করে। ফুসফুসে অ্যালভিউলাসের সংখ্যা বয়সের সাথে সম্পর্কিত। একজন নবজাতক শিশু মাত্র 20 মিলিয়ন অ্যালভিউলাই থাকে, তখন তাকে মধ্যে 20 মিলিয়ন অ্যালভিউলাস, এবং 8 বছরে থেকে 300 বিলিয়ন।
8 বছরে কত হয় ভাইয়েরা? 300 মিলিয়ন। এবং পূর্ণবয়স্ক মানুষের দুটি ফুসফুসে প্রায় 700 মিলিয়ন থাকে। কত? 700 মিলিয়ন। এবং প্রায় 11,800 বর্গ সেন্টিমিটার শ্বসনতল সৃষ্টি করে। অ্যালভিওলাসের প্রাচীরে সেপ্টাল কোষ নামক কিছু বিশেষ কোষ থাকে। কি কোষ? সেপ্টাল কোষ। এবং প্রাচীরের দিকে ভেতরে সারফ্যাক্টেন্ট নামক ডিটারজেন্টের অনুরূপ ফসফোলিপিড থাকে। সেটার নাম কি? সারফ্যাক্টেন্ট। এবং এগুলো কি ডিটারজেন্ট সদৃশ। এখন হচ্ছে শ্বসনের শারীরবৃত্ত। পরিবেশ থেকে গৃহীত শোষণ, অক্সিজেনের মধ্য দিয়ে কোষাধ্যক্ষ খাদ্য জারিত করে শক্তি উৎপাদন শেষে কার্বন ডাই অক্সাইড পরিবেশে ফিরিয়ে দেওয়ার জৈব রাসায়নিক প্রক্রিয়ার নাম হচ্ছে শ্বসন। এটি জটিল প্রক্রিয়া এবং মানবদেহে নিরন্তর চলমান প্রক্রিয়া, এবং নিচে দুটি প্রক্রিয়ার মাধ্যমে সম্পাদিত হয়। অর্থাৎ শ্বসন হচ্ছে দুটি প্রক্রিয়ার মাধ্যমে হয়। একটি হচ্ছে অন্তঃশোষণ, একটা হচ্ছে বহিঃশোষণ। মানে একটা আমরা গ্রহণ করি এবং একটা হচ্ছে আমরা ছেড়ে দেই। আর প্রথমে বহিঃশোষণ। এটি ভৌত রাসায়নিক প্রক্রিয়া যা ফুসফুসে সংঘটিত হয়। এই প্রক্রিয়ায় এনজাইমের কোনো ভূমিকা নেই, কোনো শক্তি উৎপন্ন হয় না। ফুসফুসের অ্যালভিওলাই প্রসেসের মাধ্যমে গৃহীত অক্সিজেন দেহকোষ থেকে উৎপন্ন রক্তবাহিতা আর কার্বন ডাই অক্সাইডের মাধ্যমে গ্যাসের কি হয়? বিনিময় ঘটে। তারপরে আসে কি? অন্তঃশোষণ। এটি জৈব রাসায়নিক প্রক্রিয়া যা দেহকোষে রক্তে সংঘটিত হয়। এখানে এনজাইমের ভূমিকা ব্যাপক এবং নির্দিষ্ট পরিমাণ শক্তি উৎপন্ন হয়। ফুসফুস কর্তৃক বায়ুমণ্ডল থেকে অক্সিজেন রক্ত দ্বারা বাহিত হয়ে দেহকোষে পৌঁছায়, যেখানে গ্লুকোজ জারিত হয়ে শক্তি উৎপন্ন করে। উপজাত বস্তু হিসেবে নির্গত কার্বন ডাই অক্সাইড রক্ত পরিবাহিত হয়ে ফুসফুসে পৌঁছায়। অর্থাৎ বহিঃশোষণ হচ্ছে যেটা আমরা বাইরে শ্বাস প্রশ্বাস নিচ্ছি সেটা, এবং অন্তঃশোষণ হচ্ছে যেটা আমাদের শরীরের মধ্যে যে রাসায়নিক ক্রিয়াগুলো সংঘটন করে সেটা। তো আজকে আমাদের টপিক ছিল খাদ্য, পুষ্টি, পরিপাক এবং শ্বসন। তো আশা করি লেকচারটা তোমরা সবাই বুঝতে পেরেছো। সবাইকে আবার ধন্যবাদ জানাচ্ছি ধৈর্য সহকারে এতক্ষণ মেডিপির সঙ্গে থাকার জন্য। ধন্যবাদ সবাইকে।